সঙ্গে আজকে আছেন বিশিষ্ট অভিনেত্রী এবং নাট্য জগতের খুবই পরিচিত মুখ রীতা ঘোষাল। রীতাদি নমস্কার বেঙ্গল নিউজগ্রাফিয়া। আমি যে বিষয়টায় যাব, সম্প্রতি কিন্তু একটি নাটক যেটা খুবই চর্চিত এবং আলোড়ন সৃষ্টি করছে, যেই নাটকের মধ্যে আপনিও আছেন, মূলত একটা বিশিষ্ট চরিত্রে আছেন এবং কোথাও যেন সেই নাটকটি কোনোভাবে রিলেটেড টু আরজি কর, কোথাও একটা মেয়েদের নিরাপত্তা, ধর্ষণ, বিভিন্ন ধরনের ঘটনার সামাজিক যে পরিস্থিতি এখন চলছে পশ্চিমবাংলায়, কোথাও সেটাকে মাথায় রেখে কোথাও একটা মিল পাওয়া যায় এবং এই নাটকটা যথেষ্টই প্রসিদ্ধ, যথেষ্টই বিখ্যাত হচ্ছে এবং আপনি নিজেও আছেন। কি বলবেন এই নাটকটা সম্পর্কে? এটা হচ্ছে কালিকাপুর উত্তরণ দল থেকে একটি নতুন একদম ওনাদের প্রযোজনা, যেখানে আমি নির্দেশনায় ভূমিকায় রয়েছি রীতা ঘোষাল। আমার 25 বছর ধরে আমি নাট্য জগতে রয়েছি এবং ফ্রিল্যান্স করেছি এবং নাট্য আনন্দ চন্দন সেনের দলে আমি অনেক বছর ধরে নাটক চর্চা করি, নাটক করি। তো সেই জায়গা থেকে আমাকে যখন এখান থেকে একটা প্রযোজনায় কাজ করতে বলা হলো এবং নির্দেশনায় ভূমিকায়, তখন আমি ভাবলাম যে চোখের চারিপাশে যেগুলো দেখছি, এত কিছু ঘটছে, যেখানে একটা টেলিভিশনের পর্দায় যখন আমরা চোখ রাখছি, খবরের কাগজ যখন সকালবেলা চা খেতে খেতে খবরের কাগজটা হাতে নিচ্ছি পড়বো বলে, কিছু ভালো জিনিস পড়বো দেখবো, তখন দেখছি প্রত্যেকটা পাতায় জুড়ে রয়েছে ধর্ষণ, হত্যা, করাপশন, এই সমস্ত জিনিসগুলো। তো ওই জায়গা থেকে আমি সবসময় আমার যে কাজের মাধ্যমে, আমি ক্রিয়েটিভ কাজের মাধ্যমে কিন্তু আমি ভয়েসটা রেজ করি এগেইনস্ট দ্য করাপশন, রেপ এবং মার্ডার, এইগুলোর দুর্নীতি, এইসবের বিরুদ্ধে অলওয়েজ, সবসময়। অনেক কবিতার মাধ্যমে আমি দেখে থাকবেন, আমার ইউটিউবে অনেক কবিতা আপলোড করাও আছে। তো সেই জায়গা থেকে আমার যখন লেখকের সঙ্গে আমি বসলাম, কথা বললাম, সুদীপ্ত রয় এই নাটকটি লিখেছেন, তখন আমি বললাম, দাদা, এই যে এত কিছু মহিলাদের নিয়ে এত কিছু হয়ে আছে, আমরা এত শতাব্দীর পর, স্বাধীনতার পর, আজকে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, রোজগার করছি, কিন্তু আমরা কি নিরাপদে রয়েছি? এখনো আমাদের রাত দখলের জন্য রাস্তায় নামতে হচ্ছে, যেখানে মহিলারা নাকি এত এগিয়ে আছে, পুরুষের সমান তাকে ভাবা হচ্ছে। তাহলে নিরাপত্তা কোথায়? নিরাপত্তাহীনতায় কিন্তু আমরা ভুগছি। আমাদের কর্মস্থল, আমাদের এমনকি বাড়িতেও, আমি আমার নাটকে এটা দেখাতে চেয়েছি যে ঘরে বাইরে কোথাও আমরা সুরক্ষিত নয়। এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে যে বাড়িতে এসে রেপ করে গেছে, ধনঞ্জয়ের কথাও আমরা ভুলিনি। তো এখনো সেটা হচ্ছে। তখন আমি লেখককে বললাম যে আমি কিন্তু একটা মহিলাদের ইস্যু নিয়ে আমি একটা নাটক করতে চাই, যেখানে মহিলারা এখনো অত্যাচারিত, মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ভাবা হয়। কেন? একটাই মাত্র অস্ত্র, শরীর ঠান্ডা করার। পুরুষদের শরীর উষ্ণতা ঠান্ডা করার একমাত্র অস্ত্র মহিলাদের শরীর। কেন কেন আমাদের মানুষ হিসাবে দেখা হয় না? কেন আমরা মেয়ে মানুষ? আমি এই নাটকটার মাধ্যমে বারবার একটা জিনিসকে হাইলাইট করেছি যে আমরা কি শুধু মেয়ে মানুষ? আমরা মানুষ নই। সেই নাটকটা আমি করতে চেয়েছি যে মহিলাদের জায়গাটা কতটা নিরাপত্তা। সেই নাটকটা যখন আমার মার্চ মাস থেকে এটা আমার রিহার্সাল চলছিল, তার মানে মহিলাদের নিয়ে আমার যে ভাবনা চিন্তাগুলো কোথাও গিয়ে বাস্তবের সাথে মিলছে। দেখুন, একটার পর একটা ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, এখনো ঘটে চলেছে। তো কোথায় গিয়ে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা কোথায় দিতে পারছে? কোথায় কমিটমেন্টগুলো? বারবার উনি বলছেন কাজে ফিরে আসুন, জুনিয়র ডক্টরদের বলেছেন, ওনারা তো বললেন যে আবার যে হবে না, এই ইয়েটা আপনি দিতে পারবেন, এই নিশ্চয়তাটা উনি দিতে পারছেন না। আবার সাগর দত্ত তো এরকম একটা ঘটনা হলো, কিছুদিন আগেও শুনলাম আবার কোথায় একটা রেপ হলো। তো কোথাও কি ঘটনাগুলো আমাদের মহিলাদের নিয়ে হচ্ছে, যার জন্য আমার ভাবনা চিন্তায়, দেখুন, আমি একজন শিল্পী মানুষ, একজন আর্টিস্ট এই সমাজে, আর এই পশ্চিমবঙ্গ রাজ্যেতে আমার একটা শিল্পী হিসেবে আমার কাঁধে একটা গুরু দায়িত্ব রয়েছে, যে সমাজকে দেখানো আঙুল দিয়ে কোনটা ভুল
আর কোনটা ঠিক, এবং আমরাই নাট্যশিল্পীরাই কিন্তু মানুষকে ভাবাতে শিখি যে যেটা দেখছো তার পেছনেও আরো অনেক কিছু জিনিস দেখার আছে, যেটা বলছো তারপরেও অনেক কিছু বলার আছে। দেখাটা শুধু দেখা নয়, এর পেছনের যে দেখাটা সেটা কিন্তু আমরা নাট্যশিল্পীরা দেখাই এবং মানুষকে ভাবতে শেখার। তো কোথাও গিয়ে আমাকেও তো এগুলো তুলে ধরতে হবে। আমি একজন শিল্পী, আমি যদি এই জিনিসগুলো না তুলে ধরি যে কোথায় হচ্ছে, দেখো মঞ্চতে তুলে ধরতে হবে, মানুষকে দেখাতে হবে। সেই জন্যই আমার এই নাটক এ কোন সকাল, এই মানেটাই আপনি বুঝতে পারছেন এই নাটকের মাধ্যমে, যে এখনো আমরা রাতের অন্ধকারে রয়েছি, সকাল হয়নি, যতক্ষণ আমাদের নিরাপত্তা না পাচ্ছি আমরা মহিলারা, এবং সমস্ত জায়গায় কর্মস্থলে, বাড়িতে, শিক্ষা, যেখানে আমি দেখছেন যে অনেক অনেক জায়গায় স্কুল কলেজেও তো মহিলাদেরকে মলেস্টেশন করাচ্ছে, মলেস্ট হচ্ছে তারা। বারবার করে আমি টিভির পর্দায় দেখেছি ছাত্রীদেরকে অনেক সময় শিক্ষকের খারাপ ব্যবহারের কবলে পড়তে হয়। কিন্তু আমাদের ভাবতে হবে এবং সুরক্ষাটা দিতেই হবে মহিলাদের। কিন্তু কেন ব্যর্থ হচ্ছে প্রশাসন? সুপ্রিম কোর্ট তো বারবার বলছে, কারণ আমাদের তো মুখ্যমন্ত্রী তিনি নিজে মহিলা, তাহলে মহিলা হয়ে কেন তিনি ব্যর্থ হচ্ছেন, তার প্রশাসন ব্যর্থ হচ্ছেন এটা নির্দিষ্টভাবে। আর একটা বিষয়, সম্প্রতি এই ঘটনার পর কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন মহিলাদের কাজ করার টাইম বাউন্ড করে দিয়েছিলেন নির্দিষ্টভাবে। কেন এত রাত অবধি কাজ? কিন্তু কেন? তিনি তো নিজেও একজন মহিলা। আমার নাটকে এটাও বারবার বলা হয়েছে, যখন আমার বাড়ির লোক, আমার দাদা একজন বুদ্ধিজীবী, যেখানে এখানে নাটক আছে, উনি যখন বলছেন এত রাত্রে তুই বেরোবি, আবার তোর কি ইম্পর্টেন্ট কাজ আছে, তখন আমি আমার দাদাকেও বলছি কি যে রাতের অন্ধকারে, রাত কি আমাদের জন্য নিরাপদ নয়? তাহলে বলতে চাইছিস রাতে আমাদের বেরোনোর কোনো স্বাধীনতা নেই, রাতে আমরা বেরোতে পারি না? কেন সেটা হবে? একটা ছেলে যখন রাত্রে বেরোতে পারছে, দেখবেন আমি একটা জিনিস ফলো করেছি, বাড়িতে মা ছেলেকে বলছে যা যা দোকানে গিয়ে জিনিসটা নিয়ে আয়, যখন মেয়েটা বলছে ঠিক আছে দাদা তো একটু পড়াশোনা করছে, অনেক কাজ রয়েছে, এখন আমি নিয়ে আসি, না না বাবা বেরোতে হবে না তোকে, তুই বাড়িতে থাক, এই শোন তুই যা জিনিসটা। কেন বলতে হবে এটা? কেন কেন মেয়েটি ঘরের থেকে বেরিয়ে গিয়ে জিনিসটা আনতে পারবে না? অনেক সময় বলা হয় মেয়েরা বাড়িতে পড়াশোনা করুক, টিউশন করুক, ছেলের বেলায় কিন্তু বাইরে সে সাইকেলে করে যাচ্ছে, রাত্রি 12টায় ঢুকছে, 11টায় ঢুকছে, ডাজ নট ম্যাটার। ছেলে মেয়ে যখন পড়তে চাইছে বাইরে কোনো ভালো শিক্ষকের কাছে, তখন বাবা মা বলছে না তুমি বাড়িতে পড়ো, তোমাকে বাড়িতে মাস্টারমশাই দিয়ে পড়ানো হবে, তোমাকে বাইরে যেতে হবে না। তো কোথাও গিয়ে তো আমরা এখনো নিরাপত্তাহীনতায়, বাবা মা বলুন, মহিলারা বলুন, আমরা তো এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। তাহলে একটা মা বাবা কেন বলছে, তার মেয়েকে কেন বলছে, কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে স্কুলের সামনে যে কখন মেয়ের ছুটি হবে, তাকে হাত ধরে ধরে নিয়ে যেতে হবে? আর বারবার করে মেয়েদের সঙ্গে এই ঘটনাগুলো হচ্ছে, এবং বারবার করে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তিনি সবসময় কিন্তু বলছেন কোনো একটা ছোট ঘটনার তকমা এটা দিচ্ছে এবং মানুষের মন থেকে, স্মৃতি থেকে সেটা দূর করে দিচ্ছেন। কখনো বলছে মেয়েটা স্বইচ্ছায় ওখানে গেছে, কখনো উনি বলছেন যে ভালোবাসা ছিল নাকি। দেখুন এইরকম ধরনের উনি তকমা এঁটে এই জিনিসটাকে ছোট করে মানুষের মন থেকে দূরে করে দিতে চাইছেন। তিনি কেন এখনো কোনো ব্যবস্থা নিতে পারছেন না? কেন? উনি কি নিতে পারছেন না, না নিতে চাইছেন না? বারবার করে যখন সুপ্রিম কোর্ট থেকেও বলা হচ্ছে যে আপনি এই জায়গাটা দেখুন এবং মেয়েদের যেখানে যেখানে কর্মস্থল রয়েছে সেই জায়গাতে নিরাপত্তা দিন, উনি তো কোনো কিছু, তাহলে একটার পর একটা হচ্ছে কি করে? মানে একটা মেয়ের জীবন দিয়ে, মেয়েটার জীবনের বিনিময়ে এই কাজগুলো শুরু হবে, তার আগে কেন হয়নি? কোনো খবর কি তার কাছে ছিল না? কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন আমার কাছে খবর ছিল না। মানে এই যে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে যে এত দুর্নীতি আরজিকরের যখন সামনে বেরিয়ে পড়েছে, মেডিকেল কলেজগুলো বা আরজিকরের ভেতরে কি চলতো সেই কঙ্কাল দশাটা যখন বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী বলছেন আমি এত কিছু জানতামই না। মানে তাহলে কি এটা মুখ্যমন্ত্রী হিসাবে কি বলবেন? একদম উনি যদি না জানতে পারেন যে ওনার রাজ্যে কি কি ঘটনা ঘটছে কোন কোন জায়গায়, তাহলে ওনার মুখ্যমন্ত্রী হিসেবে, মানে আমার তো মনে হচ্ছে ওনার সফলতা নেই, মুখ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ, এটাই প্রমাণিত হচ্ছে। উনি কেন জানতে পারছেন না? এবং আরো একটা কথাও আমি এর সঙ্গে বলবো, যারা আজকে আন্দোলন করছেন আরজি করে, তারা কি কিছুই জানতেন না?
এটাও আমার মনে একটা প্রশ্ন। এতদিন ধরে নাকি উনি এত কিছু করে গেছেন, সন্দীপ ঘোষ এত কিছু করাপশন করেছেন, যেগুলো আমরা, এটা কিন্তু আমার মুখের একটাও কথা নয়, যেগুলো আমরা শুনেছি সেগুলোই বলছি। তাহলে তখন কেন উনাকে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বা যারা অ্যাসোসিয়েট ছিলেন ওখানকার ইয়ের সঙ্গে, তাদেরকে জানানো কেন হয়নি? একটা মেয়ে চলে গেল, তার যাওয়ার কথা ছিল না, তার স্বাভাবিক মৃত্যুর আগে তিনি অস্বাভাবিকভাবে এখান থেকে চলে গেল। একজন ফুটফুটে একটা কন্যা সন্তান, তার বিনিময়ে এখন এই সমস্ত কিছুগুলো হবে? কি করে হতে পারে? মানে আমি মেনে নিতে পারছি না। যতবার এই ঘটনাটা ভাবছি ততবারই আমার মানে ভেতরটা কিরকম একটা, মানে চোখে জল আসাটা তো অনেক সহজ ব্যাপার, কিন্তু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে কেন একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। দুর্গা পুজো, যিনি উনি বলছেন উৎসবের মাতন, তো মায়ের কোল থেকে যে একটা দুর্গা চলে গেল, সেও তো আমাদের একটা দুর্গা। কি করে তার মা, আমি আজকেই তার মা বাবার একটা দেখলাম, যে বলল যে আমার মেয়ের নামটাই তো হারিয়ে গেল, যে নামের পাশে ও লিখতে চেয়েছিল, নামের পাশে বড় বড় ডিগ্রি চেয়েছিল, সেই নামটাই তো ওর হারিয়ে গেল। তিলোত্তমা, অভয়া, এই নামেই সে থেকে গেল পৃথিবীতে। সে তো আর কোনোদিন আসবে না। তো ওনার বাড়িতে দুর্গা পুজো হয়, বলছেন এইবারে আমি কোন দুর্গাকে নিয়ে পুজো করবো বলুন? আমরা সবসময় জানি দুর্গা পুজোটা শুধুমাত্র আমাদের পুজো নয়, দুর্গা পুজো হচ্ছে নারী শক্তির আরাধনা। কোথাও গিয়ে নারী শক্তি, সেটাকেই তো আমরা পুজো করি, নারী শক্তিকে দিয়ে পুজো করি, যে অসুরকে দমন করেছিল। তাই মা দুর্গাকে আমরা আরাধনা করি, শক্তির আধার দুর্গা ঠাকুর। সেখানে ওর মা বাবা চোখের জলে ভেসে আছে, মানে এটা কি দেখা, মানে কত প্রাণ যাবে? আমার একটাই প্রশ্ন, কত মহিলাদের প্রাণ যাবে এই জিনিসটাকে এখনো পর্যন্ত নিরাপত্তা সুরক্ষা দেওয়া, নারীদের সুরক্ষা। রীতাদি, এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে ডাক্তাররা কিন্তু এর আগে প্রায় 5 দফা দাবি রেখেছিল। সেই দাবি কিছুটা মুখ্যমন্ত্রী মানে সরকার মেনে নিয়েছিল। তারপরে তারা মানে কর্মবিরতি উঠিয়ে তারা আন্দোলন চালিয়েছিল, কিন্তু কাজে ফিরেছিল। কিন্তু আবারও তারা কিন্তু এই কর্মবিরতির ডাক এবং 10 দফা দাবি তারা সামনে আনে। কারণ তারপরেও কিন্তু কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগদান করার পরও কিন্তু সাগর দত্তের মতন ঘটনা ঘটলো, এবং তারপরেও যা যা আশ্বাস দিয়েছিল সেগুলোও কিন্তু সরকারের তরফ থেকে ফুলফিল করা হয়নি। সেই সমস্ত বিষয় নিয়ে আবার জুনিয়র ডাক্তাররা 10 দফার দাবি নিয়ে তারা কিন্তু কর্মবিরতির ডাক দিলেন। কি বলবেন? জুনিয়র ডক্টররা ওনারা বারবার বলছেন যতক্ষণ না আমরা আমাদের দাবিগুলো পুরোপুরি আমরা না পাচ্ছি আমরা কাজে ফিরবো না। কিন্তু কোথাও গিয়ে আমাদের অচলায়তন অবস্থায়, হ্যাঁ, এটাই প্রশ্ন। সামনে যেহেতু পুজো, কাল মানে আগামীকাল মহালয়া, দেবীপক্ষ শুরু হবে, সেখান থেকে দাঁড়িয়ে যদি ডাক্তাররা পুরোপুরি কর্মবিরতিতে চলে যায়, সেক্ষেত্রে তো পুরো সিস্টেম ভেঙে পড়ার কথা। কিন্তু তাদের এই কর্মবিরতিকে সমর্থন করছেন মানে শিল্পী হিসাবে? শিল্পী হিসাবে আমি ডক্টরদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে আপনারা মানুষের স্বার্থে মানুষের পাশে থাকবেন বলেই ডাক্তার এটা পড়েছেন, তো মানুষের পাশে থাকুন, যেন মানুষের কোনো কষ্ট না হয়, কিন্তু প্রতিবাদে থাকুন। একদম শেষ একটা প্রশ্ন, আপনার যে নাটক সেটাও একটা প্রতিবাদী নাটক, এবং মহিলাদের সুরক্ষা নিরাপত্তার কে সামনে রেখে একটা মেসেজ, কি বলবেন? কবে রিলিজ করছে? সেটা নিয়ে 12 তারিখে একটা শো হয়েছে, এবং খুব মানে নভেম্বরের মিড অফ নভেম্বরে আমার একটা শো হচ্ছে সল্ট লেকে। তো সেখানেও ইজারসিতে হবে এটা, তো সেখানেও আপনারা দেখতে পাবেন। আমার এই নাটকটা যেরকম করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে, সেইখানে কিন্তু আমি সো কল্ড বুদ্ধিজীবী, ঠিক আছে, কিছু সংখ্যক বুদ্ধিজীবী যারা এখনো এই সমস্ত ঘটনাগুলোকে দেখেও চুপ করে আছেন, চোখ কান বন্ধ করে রেখেছেন, এবং চতুর্থ বাঁদরে পরিণত হয়েছেন। আমরা জানি বুড়া মত দেখো, বুড়া মত খাও, বুড়া মত শোনো, এটা আমরা জানি, কিন্তু কিছুই দেখবে না, কিছুই বলবে না, কিছুই শুনবে না, এটা হতে পারে না। তো সেই দায়িত্বটা আমি নিয়েছি, আমি মানুষকে দেখাবো, মানুষকে বলবো। সেইখানেও আমি কাঠঘরে তুলেছি সো কল্ড বুদ্ধিজীবীদের, কারণ তারা বুদ্ধিটা সবসময় ব্যবহার করে না, কিছু কিছু জায়গায় বুঝে শুনে ব্যবহার করেন।